আছেন ছাত্র শিবিরের যে ম্যারাথনটি, সেখানে ছাত্রলীগের প্রতীকী হামলা চলছে এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা রয়েছেন তারা ছাত্রলীগের কর্মীদেরকে ধাওয়া দিয়েছেন। মূলত একটি প্রতীকী কর্মসূচির ছাত্র শিবির প্রতীক আয়োজন করা হয়েছে। পরনে লাল টি শার্ট লেখা লীগ ধর দৌড়াচ্ছেন শিবির নেতারা। মূলত সন্ত্রাস প্রতিরোধ দিবস উপলক্ষে লীগ ধর শীর্ষক ম্যারাথন আয়োজন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির। লীগ ধর জেলে ভর স্লোগানে দৌড়ান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সামনে আবার হেলমেট বাহিনীও রেখেছেন প্রতীকী হিসেবে। পুলিশের গুলিতে আবু সাইদ ওয়াসিম সহ সারা দেশে 6 জন নিহত হওয়ার পরদিন 2024 সালের 17 জুলাই দুপুর 2টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে নিহতদের গাইবানা জানাজা ও কফিন মিছিল করে আন্দোলনকারীরা। পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটির দিনের এই কর্মসূচিতে পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিষিদ্ধ ছাত্রলীগ হামলা চালিয়ে পণ্ড করে দেয়। পরে আন্দোলনকারীরা ঢাবি সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বের করে দিয়ে ক্যাম্পাসগুলোকে রাজনীতিমুক্ত ঘোষণা করে। দেবিদ্বারের সংসদ সদস্য হয়েছেন, আপনার উদ্দেশ্যে বলতে চাই, দেবিদ্বারের সংসদ সদস্য হয়েছেন, আপনি উন্নয়নের বিভিন্ন কাজকর্ম পরিচালনা করেন, তাতে আমাদের কোনো আপত্তি নাই। আমাদের আপত্তি হলো আমাদের দল, আমাদের নেতা তারেক রহমান তথা বিএনপি নিয়ে যদি কোনো অস্পষ্ট কোনো উশৃঙ্খল বক্তব্য আপনি দেন, আপনাকে ছাড় দেওয়া হবে না। আমরা সহনশীলভাবে, আমরা যেহেতু আপনি সংসদ সদস্য হয়েছেন, আমরা আপনাকে সহযোগিতা করতে চাই। তার মানে এই নয় যে আপনি দালাওভাবে বিএনপিকে নিয়ে বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে আপনি উত্তেজনাপূর্ণ বক্তব্য দিবেন। আমরা আপনাকে সহযোগিতা করতে চাই। দেবিদ্বারের উন্নয়নে যা করা দরকার বিএনপি করবে ইনশাআল্লাহ। কারণ শহীদ আবু সাঈদ লাউ 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 সালাম, শহীদ আবু সাঈদ, শহীদ আবু সাঈদ লাউ লাউ সালাম, লাউ লাউ সালাম, শহীদ আবু সাঈদ। বিএনপি মানবে, বিএনপির বাপেরাও মানবে। পানি খোলা করে খাবেন নাকি শুদ্ধ করে খাবেন সেটা আপনাদের ব্যাপার। বাংলার মাটিতে গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে 11 দল ঘরে ফিরবে না ইনশাআল্লাহ। যখন ইলেকশনটা চলে গেল তখনই এই সব মুনাফিকদের চরিত্র আমাদের সামনে ফুটে উঠলো। গত 17 বছর যারা একটা বালুর পান না হইতে পারে নাই, দল থেকে বের হইতে পারে নাই, আমরা জীবন বাজি রেখে অস্ত্রের মুখে তাদেরকে জেল থেকে মুক্ত করে দিয়েছিলাম। যখনই আমরা এই কথাগুলো কোথাও বলি, হয়তো ফেসবুকে আমাদেরকে স্ট্যাটাস দেওয়া হয়, কোথায় তারা আছে মারা হবে, তো ঘোড়াঘাটে এসেছি, কি হয়েছে তোমাদের? ইলেকশনের আগে তারাও আমাদের সাথে ঐক্যবদ্ধ ছিল, প্রতিশ্রুতি দিয়েছিল যে বাংলাদেশে একটি সুন্দর সংস্কার আমরা বাস্তবায়ন করব। আমরাও তাদেরকে বিশ্বাস করলাম। এই ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলামের আগমন ঘটলো তারেক রহমানের আগমনের ঠিক আগে আগে তার প্রধান নিরাপত্তা উপদেষ্টা হিসেবে, যখন খালেদা জিয়ার আর সিদ্ধান্ত গ্রহণের কোনো সুযোগ বা পরিস্থিতি নাই। বলা হয় যে তারেক রহমান যে ভারতের সমর্থনে বাংলাদেশে ফিরেই তার সঙ্গে ভারতের একটা দূরত্ব তৈরি করতে চেয়েছেন এবং তিনিও যে ভারতকে বিশ্বাস করতে পারেন না, তার একটা প্রমাণ এই ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলামের। জামাত ইসলাম সম্প্রতি এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে বা নিচ্ছে যেটি এই দলটির জন্য মোটেই ওয়াইজ ডিসিশন নয়, এবং এই সিদ্ধান্ত যে দলের জন্য বুমেরাং হচ্ছে, এটি চিন্তা করার মতো আমাদের কাছে মনে হচ্ছে জামাত ইসলামের ভিতরে কোনো থিঙ্ক ট্যাঙ্ক এই মুহূর্তে নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে চলে যাই। জামাত ইসলাম সম্প্রতি এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে বা নিচ্ছে যেটি এই দলটির জন্য মোটেই ওয়াইজ ডিসিশন নয়, এবং এই সিদ্ধান্ত যে দলের জন্য বুমেরাং হচ্ছে, এটি চিন্তা করার মতো আমাদের কাছে মনে হচ্ছে জামাত ইসলামের ভিতরে কোনো থিঙ্ক ট্যাঙ্ক এই মুহূর্তে নাই। বিষয়টা একটু খুলে বলি, তাহলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। সম্প্রতি জামাত ইসলাম গত 2-3 দিন আগে সারা বাংলাদেশ থেকে মহিলা মাদ্রাসায়, মহিলা কলেজে বা গার্লস স্কুলে যারা চাকরি করে রোকনিয়াত তাদেরকে বাতিল করেছে। কি কারণে তাদের রোকনিয়াত বাতিল করেছে? যুক্তিটা কি? যুক্তি হচ্ছে যে এরা ওইখানে চাকরি করলে নারীদের সাথে যদি পর্দার খেলাফ হচ্ছে, যদি নারীদের সাথে কোনো অনৈতিক কাজে জড়িয়ে পড়ে, এই জন্য তাদের এখানে রোকনিয়াত রাখা যাবে না, জামাত ইসলাম এই দায়িত্ব নেবে না, রোকন না হলে তার দায়িত্ব জামাতের ঘরে আসবে না, সুতরাং তাদেরকে রোকনিয়াত বাতিল করেছে সারা বাংলাদেশে। আমি একটা জেলা দায়িত্বশীলকে ফোন দিলাম যে ভাই এটা সত্য কিনা। উনি বলেন হ্যাঁ ভাই এটা সত্য, কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী এটা হয়েছে, এবং শুধু একজনকে নয় সারা বাংলাদেশে অসংখ্য জনকে এরকম করা হয়েছে। পরে আমাকে ঢাকার আরেকজন দায়িত্বশীল তিনি আমাকে ফোন দিয়ে বলেন যে এটা এখানে দায়িত্বশীল অনেকেই ছিল, শিশির মনিটর নিচ্ছিল, আরো অনেকেই আলেম ওলামারা ছিল, তারা চিন্তা ভাবনা করেই তো এই সিদ্ধান্ত নিয়েছে। তো আমি তখন বললাম যে না, আলেম ওলামারা যদি এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার সুযোগ আছে। কারণ আমি সেখানে কয়েকটা যুক্তি তুলে ধরলাম, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। সারা বাংলাদেশের এই মুহূর্তে মহিলা মাদ্রাসা, মহিলা কলেজ এবং গার্লস স্কুল মিলে প্রায় 4782টির মতো প্রতিষ্ঠান রয়েছে। এর ভিতরে মহিলা মাদ্রাসা আছে প্রায় 622টির মতো, তারপরে গার্লস স্কুল আছে 3682টার মতো, আর মহিলা কলেজের সংখ্যা আছে 677টার মতো। এই সব মিলে যা হয়, এইখানে ব্যানবেইসের সর্বশেষ তথ্য মতে প্রায় 27 থেকে 30 লক্ষ ছাত্রী এখানে পড়ালেখা করে। তাহলে আপনি এই যে এখান থেকে আপনার প্রতিনিধিত্বকে তুলে নিয়ে আসলেন, অর্থাৎ এখানে চাকরি করলে যেহেতু রোকনিয়াত থাকবে না, সে তো অনেকেই তো এই সংগঠনকে প্রচন্ড ভালোবাসে। প্রথম কথা, সে ভালোবাসার কারণে চাকরি ছেড়ে দিল, চাকরি ছেড়ে দিয়ে সে চলে আসলো অন্য একটা কাজে লেগে গেল। তাহলে এই যে 27 থেকে 30 লক্ষ নারীকে
আপনি কার হাতে ছেড়ে দিয়ে আসলেন? পুরো একটা সেক্টরকে আপনি কার হাতে ছেড়ে দিয়ে আসলেন? এই চিন্তা কি করেছেন? যদি এই 27 লক্ষ নারীর কেউ একজন কিয়ামতের দিন, যদি আপনি যেহেতু ইসলামী দল করেন, আপনার কিয়ামতের ভয় আছে, এই 27 লক্ষ নারীর কেউ একজন কিয়ামতের দিন দাঁড়িয়ে যদি আপনাকে প্রশ্ন করে আল্লাহর কাছে, যে আল্লাহ আমাদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য এখানে তারা কোনো প্রতিনিধি দেয় নাই, আমাদের কাছে আসে নাই, আমাদেরকে বলে নাই, আপনি কি জবাব দিবেন? শুধু তাই নয়, এটা তো গেলে একটা বিষয়। আরেকটা বিষয় যেটা, এখন এই 27 লক্ষ নারীকে আপনি এর আগে বাংলাদেশের সাহিত্য এবং সঙ্গীতকে, কালচারকে আপনি এইভাবে নাজায়েজ ফতোয়া দিয়ে এখান থেকে সরে পড়েছেন। যখন এই জায়গা থেকে আপনি সরে পড়েছেন, আপনার প্রতিনিধি এখানে নাই, তখন এখানে কোনো জায়গা তো শূন্য থাকে না, সাথে সাথে ভরাট হয়ে যায়। তো এই জায়গাটা দখল করে নিল কারা? বামেরা। যার কারণে বাংলাদেশের বুদ্ধিভিত্তিক আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছে, বয়ান যারা উৎপাদন করছে, সব কারা? এই শিল্প সাহিত্য সংস্কৃতি অঙ্গনের লোকজন। তো এইখানে যে আপনি তাদের হাতে তো ফিল্টার ছেড়ে দিয়ে আপনি রণে ভঙ্গ দিয়েছেন, ওখান থেকে সরে এসেছেন, তাহলে ওই অঙ্গনটা আপনার হাতছাড়া হয়ে গেছে। এর সাপারার আপনি আজও হচ্ছেন, আজও আপনাকে এই কালচারাল ফ্যাসিস্টদের হাতে তুমুল ভাবে মার খেতে হচ্ছে। তাহলে আপনি আবার দ্বিতীয় একটা সিদ্ধান্ত নিলেন, বাংলাদেশের বিরাট একটা অংশকে, একটা গুরুত্বপূর্ণ একটা জায়গাকে আপনি আরেকজনের হাতে ছেড়ে দিয়ে চলে আসলেন, সেখান থেকে আপনি নিজেকে গুটিয়ে নিলেন। শুধু এখানেই শেষ নয়, আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশে পুরুষ এবং নারীর অনুপাত কিন্তু পুরুষের থেকে নারী একটু বেশি, সামান্য একটু বেশি। তাহলে আপনি মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে আপনার রোকনদের চাকরি করতে দিবেন না, আপনারা চাকরি করবেন না, আপনারা নিজেরা মহিলা মাদ্রাসা বা মহিলা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবেন না। তাহলে তো আপনি ইতিমধ্যেই এখন এই মুহূর্তে যদি 18 কোটি জনগণ হয়, তাহলে 9 কোটি পুরুষ, 9 কোটি মহিলা, তাহলে আপনি তো 9 কোটিকে এমনি মাইনাস করে দিলেন। বাকি 9 কোটি দিয়ে আপনি কি করবেন? আপনি কোনোদিন এই দেশে কি করবেন? আপনার দ্বারা কি হবে? আর এই 9 কোটি যদি আপনার বিপক্ষে চলে যায়, আপনি কিয়ামত পর্যন্ত এই দেশে কিছু করতে পারবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের নিয়ে বসে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার কাছে বসেছিলেন। এমন সময় একজন অন্ধ সাহাবী চলে আসেন, আব্দুল্লাহ ইবনে মাকতুম, মনে আছে আপনাদের, জানেন? আল্লাহ রাসূল আয়েশাকে বললেন, তোমরা ভিতরে চলে যাও। আয়েশা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো অন্ধ, সে তো আমাদেরকে দেখছে না। আল্লাহ রাসূল বললেন যে তুমি কি তাদেরকে দেখছো না? তোমরা কি তাদের দেখছো না? তার মানে আপনি যদি পর্দার কথা বলে যদি এটা করেন, তো আপনার যে অসংখ্য রোকন, মহিলা রোকন, তারা কি পুরুষদের শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করছে না? এখানে আপনার পর্দা গেল কোথায়? আপনি কি এদেরও তাহলে রোকনিয়াত বাতিল করবেন? যেহেতু ওই যে অন্ধ সাহাবীর ক্ষেত্রে যদি আয়েশাকে এটা বলতে পারে যে তোমরা কি তাকে দেখছো না, তাহলে আপনার যে সমস্ত রোকনরা পুরুষ প্রতিষ্ঠানে চাকরি করে, সেখানে কি তারা পুরুষদের দেখছে না? আপনি পর্দার খাতিরে পুরুষ রোকনদেরকে বলছেন তারা মহিলাদেরকে দেখলে পর্দার খেলাপ হবে। তো এই এদের কি করবেন? এদের ব্যাপারে আপনার কি ডিসিশন? তাহলে এদেরকে আপনি চাকরিচ্যুত করবেন, রোকনিয়াত বাতিল করে দিবেন? এমন অসংখ্য উদাহরণ আমাদের কাছে আছে, আমরা নিজেরা জানি যে সে মহিলা মাদ্রাসায় চাকরি করে না, জামাতের থানা পর্যায়ের আমির, দায়িত্বশীল, সে কিন্তু কোনো মহিলা মাদ্রাসায় চাকরি করে না, মহিলা প্রতিষ্ঠানে চাকরি করে না, আরেকজনের বউ ভাগায় নিয়ে চলে গেছে, যার কারণে তার রোকনিয়াতও গেছে, তার বাকি সবই গেছে। সে তো মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতো না। অপরদিকে অসংখ্য মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে অনেক মানুষ আছে, কয়টা ঘটনা ঘটে? মহিলাদের সাথে অনৈতিক কার্যকলাপে কয়টা ঘটনা ঘটে? সুতরাং আপনি তো এইটা দিয়ে বিচার করতে পারবেন না, এটা তো মোটেই মানে বিচক্ষণতার পরিচয় হলো না। এই ধরনের ঘটনা দুই একটা এক্সেপশনাল কেস, এটা ঘটবে, ঘটাটাই স্বাভাবিক, ঘটতে পারে। যখন সেটা ঘটবে তখন তার ব্যাপারে স্পেসিফিক ভাবে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তাই বলে আপনার চোখে আপনার কেতর হয়েছে, আপনি পুরো মাথাটা কেটে ফেলে দিলেন, আপনার ঠান্ডা লেগেছে, নাক দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, আপনি গলা থেকে মাথাটা আলাদা করে ফেলে দিবেন? এটা কোন ধরনের সিদ্ধান্ত? বাংলাদেশের হাফ প্যান্ট পরা নারীরা, স্কার্ট পরা নারীরা, হিজাববিহীন নারীরা এই সংগঠনটাকে নিরঙ্কুশ ভাবে সমর্থন দিয়েছে। গ্রামে গঞ্জে, হাটে বাজারে, মাঠে ঘাটে, সবিচের তারকারা পর্যন্ত জামাতকে সমর্থন দিয়েছে। নারীরা বলেছে জামাতকে আমরা চাই, জামাত ক্ষমতায় আসুক, প্রয়োজনে আমরা ভালো হয়ে যাবো, আমরা ভালো পোশাক পরবো, আমরা প্রয়োজনে হিজাবই পরবো, তবুও জামাত আসা দরকার। সেই সংগঠনকে থামানোর জন্য, তাদের গতিটা রোধ করার জন্য এদেশের শাহবাগীরা, এদেশের বাম রাজনীতিবিদরা যখন তাদেরকে নারী বিদ্বেষ এই ট্যাগ দিয়ে তাদেরকে টেনে ধরার চেষ্টা করছে, ঠিক তখনই আবার এই ধরনের একটা সিদ্ধান্ত সেখান থেকে আসলো এবং তাদের হাতে একটা অস্ত্র তুলে দেওয়া হলো যে তোমরা চুপ করে আছো কেন, বলো আমরা নারী বিদ্বেষী, আমরা নারীদেরকে একটু আন্ডার এস্টিমেট করি, নারীদেরকে আমরা এইভাবে দেখে থাকি, তোমরা বলো না কেন, বলো, আমরা আলোচনায় থাকতে চাই। বিষয়টা ঠিক এরকম, অস্ত্র এইভাবে হাতে তুলে দেওয়া হলো। জামাত আমির ডক্টর শফিকুর রহমানের মতো একজন বিচক্ষণ ব্যক্তি, যিনি জামাতের যে 84 বছরের ইতিহাস, এর ভিতরে জামাত ইসলামকে এইরকম অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার মতো যে বিচক্ষণতা, যে বুদ্ধিমত্তা প্রয়োজন, এরকম ইতিপূর্বে কেউ দেখানোর সুযোগ পায় নাই, এরকম আসে নাই। এই ডক্টর শফিকুর রহমান, তিনি বয়োবৃদ্ধ হলেও তিনি প্রয়োজনের সময় 10 বছরের শিশু, কখনো 25 বছরের টকবকে যুবক, আবার কখনো 45 বছরের প্রাজ্ঞ একজন মানুষ। সেই ব্যক্তির সময়ে যদি জামাত ইসলাম এরকম একটা পশ্চাৎপদ সিদ্ধান্ত নিয়ে থাকে, এবং সেখানে বলা হচ্ছে শিশির মনিরের মতো মানুষও ছিল, যদি থেকে থাকে তাহলে হয়তো আমরা ধারণা করতে পারি শিশির মনিরকে সেখানে কোন ভাষা করে রাখা হয়েছিল। ওই মহলটা হয়তো সেখানে খুব বেশি শক্তিশালী, যারা জামাত ইসলামকে পিছন থেকে এইভাবে টেনে ধরতে চায়। আপনার কওমি অঙ্গন হচ্ছে সবচেয়ে গুরাম একটা অঙ্গন, মহিলাদের ক্ষেত্রে বা ইসলামের ক্ষেত্রে সবচাইতে পশ্চাৎপদ এবং গুরামি সিদ্ধান্ত নিয়ে থাকে হচ্ছে কওমি অঙ্গনের লোকেরা। সেই কওমি অঙ্গনের লোকেরা এখন হাজার হাজার মহিলা মাদ্রাসা তারা প্রতিষ্ঠা করতেছে, মহিলা শিক্ষা প্রতিষ্ঠান তারা তৈরি করতেছে, এবং সেখানে তারা চাকরি করছে। দুর্ঘটনাও ঘটছে, তারপরেও কি তারা থেমে আছে? তারা কিন্তু এটা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। অথচ যে জামাত ইসলাম এটা উদার ইসলামিক দল, তারা গণতান্ত্রিকভাবে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, সেই গণতান্ত্রিক একটা দল, গণতান্ত্রিক পৃথিবীর সমস্ত রীতিনীতি মেনে যারা নিজেদেরকে উদার এবং মডার্ন ইসলামিক রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, সেই তারা যদি এরকম একটা পশ্চাৎপদ সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে এখানে আমাদের অবাক হওয়া ছাড়া আর কিছুই বলার থাকে না। প্রিয় ভাই বোনেরা, এই পুরো কথাটুকু শোনার পরে আপনাদের কাছে যদি এরকমটি মনে হয়ে থাকে যে জামাত ইসলামের উচিত তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার, তাহলে আপনাদের ওই মূল্যবান মতামতটা মন্তব্যের ঘরে জানিয়ে যাবেন।
হয়তো এখান থেকে জামাতের যারা উচ্চপদস্থ কর্মকর্তা আছে তাদের নজরে এটি গেলে তারা এই বিষয়টি নিয়ে ভাবতেও পারে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দিল্লি বসে হম্বিতম্বি করছেন যে তিনি খুব শিগগিরই দেশে ফিরে আসবেন, মাথা উঁচু করে দ্রুত দেশে ফিরবেন এবং তারেক রহমান সরকার ফাঁসির মঞ্চ তৈরি করতে পারে, তার জন্য কারাগার তৈরি করতে পারে, কিন্তু তিনি দেশে ফিরবেনই। এবং সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে জানিয়ে দিয়েছেন যে তিনি ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার পরিকল্পনা করছেন এবং সকল প্রস্তুতি যে সম্পন্ন হচ্ছে সেটা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিভিন্ন ভাষ্যে সাক্ষাৎকারে উঠে আসছে। তখন তারেক রহমান সরকার, বিএনপি সরকারের কর্তা ব্যক্তিদের কেউ কেউ মুখে বলছেন বটে যে এটা দুই দেশের মধ্যকার আলোচনায় হতে হবে এবং প্রত্যাবর্তনের সুযোগ নাই শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে হবে ভারতের। কিন্তু বিএনপি সরকারের, তারেক রহমান সরকারের যেসব বিষয় নিয়ে সবচেয়ে বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে তার একটা হলো এই যে ঠিক ইউনূস সরকারের আমল থেকেই যেমনটা হচ্ছিল, মাঝখানে সম্পর্কটা বেশ উষ্ণ হয়ে উঠেছিল বটে খালেদা জিয়ার মৃত্যুর পর এবং তারেক রহমান আলাপ আলোচনা সমঝোতা করে দেশে ফেরার পর, কিন্তু এখন তাদের সঙ্গে ভারতের কোনো চ্যানেলে কোনো আলাপ আলোচনার কোনো সুযোগ নাই। মানে দুদেশের সরকারের মধ্যে কোনো পর্যায়ে কোনো আলাপ আলোচনার কোনো চ্যানেল এই সময়টায় খোলা নাই, যখন বাংলাদেশ সরকার বিচলিত যে কি করে দিল্লি সরকারের অতিথি শেখ হাসিনা মৃত্যুদণ্ড মাথায় নিয়ে দেশে ফেরার ঘোষণা দিয়ে বাংলাদেশ সরকারকে একটা বেকায়দায় ফেলতে চাইছে। এই অবস্থায় বাংলাদেশ সরকার, তারেক রহমান সরকার নানা পরিস্থিতিতে, নানা চেষ্টা চরিত্রের মাধ্যমে ভারত সরকারের সঙ্গে তার সম্পর্কটা খোলার চেষ্টা করছে, চ্যানেল খোলার চেষ্টা করছে, যে কাজ সেই ইউনূস আমলেই শুরু হয়েছিল। কিন্তু তারেক রহমান যখন ফিরেছিলেন তখন ভারতের সঙ্গে চ্যানেল খুলে গেছিল বলে এবং তার সঙ্গে ভারতের একটা খুব সক্রিয় সম্পর্ক হবে এই আশাবাদেই ভারত তাকে দেশে ফেরার বিষয়ে মানে ব্যাপক সমর্থন দিয়েছিল এবং তিনি দেশে ফেরার পর নানা আবেগে এবং উত্তেজনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে টেলিফোন করেছেন, চিঠি লিখেছেন। তার মায়ের মৃত্যুর পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকেও পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু এরপর সরকার গঠনের পর তারেক রহমান সরকার যা সব করেছেন, একদিকে যেমন সেই ইউনূস আমল থেকে ভারত সরকারের যেসব আশাবাদ বাংলাদেশ সরকারের কাছে, সীমান্ত জুড়ে জঙ্গি ঘাঁটিগুলো বন্ধ করা, বিভিন্ন সশস্ত্র শিবিরের যে ছবি তারা বাংলাদেশের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে ইউনূস আমলে 2025 সালের নভেম্বরে তুলে দিয়েছিলেন, সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া, বাংলাদেশ থেকে ভারতের 7 সিস্টার্স আলাদা করে ফেলা হবে বা ভারতের সীমান্তবর্তী অঞ্চলকে একেবারে তছনছ করে দেওয়া হবে, এসব হুমকি দেওয়া অন্তত শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের তরফ থেকে বন্ধ করার ব্যবস্থা করা, এসব কোনো কিছুই তো ঘটেনি। বরং তারেক রহমান সরকার এসে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার যে অধ্যাদেশ ইউনূস দিয়ে গিয়েছিলেন সেটাকে আইনে পরিণত করেছেন সংসদে পাশ করে। এরপর থেকে আসলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা যেই ব্যক্তিটি তত্ত্বাবধান করেন, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তিনি একরকম সকল দুয়ার বন্ধ করেছেন আলোচনার বাংলাদেশের সঙ্গে। যিনি মূলত বাংলাদেশ ভারত সম্পর্কটা দেখছেন, যিনি কিনা সেই ব্যক্তি যিনি 5ই আগস্ট শেখ হাসিনার সামরিক বিমানটা যখন ভারতের হিন্ডন সামরিক ঘাঁটিতে অবতরণ করেছিল, যিনি কিনা এসে শেখ হাসিনাকে সেখান থেকে স্বাগত জানিয়ে নিয়ে গিয়েছিলেন, যেই ব্যক্তি হচ্ছেন সেই ব্যক্তি যাকে 5ই আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ ভারত সম্পর্কের দায়িত্ব দেওয়া হয়েছে, যখন থেকে সিদ্ধান্ত হয়েছে ভারত সরকারের ভেতরে যে সম্পর্কটা পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে দেখলে চলবে না, এখন থেকে এটা একটা নিরাপত্তা ইস্যু বটে এবং সে কারণে প্রধানমন্ত্রীর দফতরের অধীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার তত্ত্বাবধানে এই দুদেশের সম্পর্কটা বিবেচিত হবে নিরাপত্তার লেন্স দিয়ে। সেই অজিত দোভাল, সেই ব্যক্তিটি কিছুতেই বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বরফ এত সহজে গলতে দিতে চাইছেন না, কারণ তিনি মনে করছেন না বাংলাদেশের নতুন সরকার, বিএনপি সরকার, তারেক রহমান সরকার, যারা কিনা 10টা অস্ত্র এনেছিল এর আগের দফায় বেগম খালেদা জিয়ার সরকারের সময় এবং যখন কিনা মূলত ক্ষমতার কেন্দ্রে ছিলেন খালেদা জিয়া পুত্র এই প্রধানমন্ত্রী তারেক রহমান, সেই তারেক রহমান সরকারের ওপর এ দফায় আস্থা বিশ্বাস রেখে তাকে বাংলাদেশে ফিরিয়ে জামাতের বিপরীতে দাঁড় করিয়ে প্রধানমন্ত্রী বানাতে সক্রিয় সমর্থন ভারত দিয়েছে বটে, কিন্তু এ আস্থা আর রাখা ঠিক হবে না। এই অবস্থায় তারেক রহমান কাকে পাঠালেন দিল্লিতে অজিত দোভালের সঙ্গে বৈঠক করতে? এর আগে সবে তারেক রহমানের আরেক উপদেষ্টা, তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান দিল্লিতেই একটা আঞ্চলিক ফোরামের সভায় যোগ দিতে গিয়ে দিল্লি এয়ারপোর্টে হেনস্থার শিকার হয়ে দেশে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। এরপর ভারতের কাছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কেন বাংলাদেশের প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন ব্যক্তির সঙ্গে এমন কাজ করা হলো সে বিষয়ে প্রশ্ন করার পর ভারত থেকে যে জবাব এসেছে, মানে তার ইমিগ্রেশনের জটিলতা কাটতে কিছুটা সময় নিয়েছিল, এজন্য এত সময় লেগেছে, তারপর তাকে ঢুকতে বলা হয়েছিল কিন্তু তিনি আর ঢোকেননি, এসব ব্যাখ্যায় বাংলাদেশ সরকার সন্তুষ্ট হয়নি, সেটা কিন্তু তখনই বাংলাদেশ সরকার বাংলাদেশের সংবাদ মাধ্যমকে জানিয়ে দিয়েছিল। এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা, যিনি তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত, ঘনিষ্ঠ এবং তারেক রহমানের উপর যার একটা বড় ধরনের প্রভাব আছে, এমনকি তারেক রহমানের স্ত্রী, প্রধানমন্ত্রীর স্ত্রী ডাক্তার জুবায়েদা রহমানের সঙ্গে এই ব্যক্তির একটা ঘনিষ্ঠ বিশ্বস্ততার সম্পর্ক আছে, এমন কথা যে ব্যক্তি সম্পর্কে বলা হয় এবং যেসব সূত্রে তিনি প্রধানমন্ত্রীর নিরাপত্তা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, প্রতিরক্ষা উপদেষ্টা হয়েছেন, সেই ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলামকে তারেক রহমান পাঠিয়েছিলেন দিল্লিতে অজিত দোভালের সঙ্গে বরফ গলিয়ে আসতে, একটা বৈঠক করে আসতে। অজিত দোভালের সঙ্গে বৈঠকের সুযোগ পান নাই বটে,
বলা হচ্ছে যদিও বিবৃতি দিয়ে বাংলাদেশের তরফেই যে একটা বৈঠক হয়েছে তাদের মধ্যে, কিন্তু কি আলাপ হয়েছে সে বৈঠকে সেটা যেমন প্রকাশ করা হয় নাই, তেমনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দফতরের সূত্রে বা ভারতের সাউথ ব্লক সূত্রে এটা পরিষ্কার জানা যাচ্ছে যে দুই ব্যক্তির মধ্যে বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা, বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুল ইসলামের সঙ্গে অজিত দোভাল একটা ছবি তোলার সুযোগ, হাত মেলানোর সুযোগ করে দিয়েছিলেন বটে, কিন্তু সেখানে আলোচনাটা এগোতে পারে নাই, কারণ বিমস্টেকের নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে এই যে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টাকে পাঠানো হয়েছে, ভারত সে বিষয়টাকেই সহজভাবে নেয় নাই। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে এখন কেউ নাই, তারপরে এই প্রতিরক্ষা উপদেষ্টা ব্যক্তিটাই বা কে, এবং এই প্রতিরক্ষা উপদেষ্টাকে ভারতের বিশ্বাসভাজন করে তুলতে নানা রকম কৌশলের প্রয়োগ করতে হয়েছে সাম্প্রতিক সময়ে। এসব খবরও বাংলাদেশের সেনা গোয়েন্দা সংস্থা ভারতের নানা সূত্রে পরিষ্কারভাবে জানা যাচ্ছে। খালেদা জিয়া যখন কোমায় মৃত্যুশয্যায় হাসপাতালে এবং তার পুত্র তারেক রহমান যখন অবশেষে দেশে ফেরার অনুমোদন পেলেন, তার ঠিক আগে মানে 25শে ডিসেম্বর দেশে ফেরার ঠিক আগে তার মার যখন আসলে জ্ঞানে নাই, সে সময়ে তিনি তার মা এবং তার যে নিরাপত্তা বিধানের দায়িত্বে নিযুক্ত চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স তার নিরাপত্তা প্রধানের পদে পরিবর্তন আনেন। ওই পদে 2008 সাল থেকেই দায়িত্ব পালন করে আসছিলেন খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ, বিশ্বস্ত এবং বিএনপিতে অত্যন্ত প্রভাবশালী ফজলে এলাহি আকবর। যেই ফজলে এলাহি আকবর কিন্তু সেনাবাহিনীর সঙ্গে তারেক রহমানের যে ব্যাপক দূরত্ব হয়েছিল সেটা অবসান ঘটিয়ে কি করে তাকে দেশে ফেরানো যায় এবং ভারতকে একরকমের তার আসার বিষয়ে পক্ষে নিয়ে আসতে, বিশেষ করে ভারতীয় সেনা পক্ষটাকে তারেক রহমানের প্রত্যাবর্তনের পক্ষে নিয়ে আসতে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। ওই যেই সাবেক সেনা কর্মকর্তাদের বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান মাফ চাইলেন তার ব্যবহারের জন্য এক সাবেক সেনা কর্মকর্তার কাছে, সেই বৈঠকটাও কিন্তু ফজলে এলাহি আকবরের করা। অথচ ফজলে এলাহি আকবরকে পাশে সরিয়ে রেখে এই ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলামের আগমন ঘটলো তারেক রহমানের আগমনের ঠিক আগে তার প্রধান নিরাপত্তা উপদেষ্টা হিসেবে, যখন খালেদা জিয়ার আর সিদ্ধান্ত গ্রহণের কোনো সুযোগ বা পরিস্থিতি নাই। বলা হয় যে তারেক রহমান যে ভারতের সমর্থনে বাংলাদেশে ফিরেই তার সঙ্গে ভারতের একটা দূরত্ব তৈরি করতে চেয়েছেন এবং তিনিও যে ভারতকে বিশ্বাস করতে পারেন না তার একটা প্রমাণ এই ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলামের নিয়োগ। এবং তার নিয়োগটা সরাসরি একরকমের তদবির করেছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থার বিভিন্ন সূত্র, যারা বলেছিল যে ভারত ঘনিষ্ঠ ফজলে এলাহি আকবরকে সরিয়ে এই পাকিস্তান ঘনিষ্ঠ ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলামকে তারেক রহমানের নিরাপত্তা উপদেষ্টা করাই তারেক রহমানের জন্য নিরাপদ হবে। এরপর সরকার গঠনের পর সেই ব্যক্তিকেই প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন তারেক রহমান। এখন অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করতে যে সেই প্রতিরক্ষা উপদেষ্টাকে তারেক রহমান পাঠালেন, কি সূত্রে পাঠালেন, মানে তিনি কেন ভাবছেন তার পাকিস্তান ঘনিষ্ঠ বলে পরিচিত হয়েছেন যেই ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম, তিনি ভারতে বিমস্টেক নিরাপত্তা উপদেষ্টার সম্মেলনে গেলে ভারত তাকে গ্রহণ করবে, এবং কেনই বা ভাবলেন অজিত দোভালের সঙ্গে তিনি সাক্ষাতের সুযোগ পাবেন? কারণ এরই মধ্যে নাকি প্রতিবেশী একটি দেশের গোয়েন্দা সংস্থা রীতিমতো এই প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীর এমন সব ছবি প্রকাশ করেছেন যে সাইবার সিকিউরিটি আইনে তাতে মামলা হয়েছে বটে, কিন্তু শামসুল ইসলামের পুরো পরিবারকেই একটি দেশ তাদের ঘনিষ্ঠ করে তুলতে পেরেছে বা একরকমের তাদের হাতের মুঠোয় নিয়ে আসতে পেরেছে। এই পরিস্থিতিতেই বিমস্টেকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে দিল্লিতে যে তারেক রহমানের দূত হিসেবে তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম যাচ্ছেন, সেটা যে পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক 16 তারিখ, কিন্তু তার আগের সপ্তাহেই সংবাদ মাধ্যমের সামনে একরকম ঘোষণা দিয়ে বসলো এবং সেখানে বলল যে তারা আশা করে ভারত সকল রকম কূটনৈতিক মর্যাদা এবং সহবত বজায় রেখে বাংলাদেশের পাঠানো উপদেষ্টাকে সম্মানের সঙ্গে গ্রহণ করবে। সেটা একরকমের বার্তা এবং আকুতি ভারত সরকারের প্রতি, যাতে বাংলাদেশের একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে ভারত এ দফায় ডাক্তার জাহিদুরের মতো হেনস্থা না করে তাদের সাথে এক টেবিলে, আঞ্চলিক বৈঠকের এক টেবিলে সমমর্যাদায় হাজির হওয়ার সুযোগ করে দেয়। ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম অজিত দোভালের সঙ্গে বৈঠকের আশায় 16 তারিখের বৈঠকের দুদিন আগে 14 জুলাইতেই তার স্ত্রী সহ ভারত গিয়ে উপস্থিত হয়েছিলেন বটে, কিন্তু দিল্লিতে শেষ পর্যন্ত অজিত দোভালের সঙ্গে তার বৈঠকে দারুণ কোনো ফল এসেছে সেটা বলা যাচ্ছে না, কারণ কি আলোচনা হয়েছে সে বিষয়ে কোনো কিছুই বিস্তারিত জানাবার মতো নেই বলেই সম্ভবত তা পররাষ্ট্র মন্ত্রণালয় জানাতে পারছে না। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন যে শুধু শেখ হাসিনার বিষয়টি নিয়েই যে ভারত বাংলাদেশ সম্পর্কটা আটকে থাকবে না, সেটা এই সফর থেকেও প্রমাণিত হয়। বিমস্টেকে প্রতিরক্ষা উপদেষ্টার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সেই সম্মেলনে যোগ দিতে দিল্লি যাওয়ার মাধ্যমে প্রমাণ হয়েছে যে বাংলাদেশও ভারতের সঙ্গে বিভিন্ন পর্যায়ে সম্পর্ক সক্রিয় রাখতে আগ্রহী। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।